আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক কন্টেন্ট রাইটিং। আপনি এ টু জেড কীভাবে লিখবেন এবং এ টু জেড গাইডলাইন আমি এখানে আপনাদেরকে দেখাবো যে আমাদের রানিং প্রজেক্ট যেগুলো আছে সেই কাজগুলো আপনি কিভাবে আপনার নাগালে নিয়ে আসবেন। এখন আমি শুরু করছি। আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যেই কাজগুলো আছে যেগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি এবং আমার হাতে যে কাজগুলো আছে, যেমন আমাদের এই প্রজেক্টের 4টা অর্ডারের মধ্যে এখানে আমি 2টা অর্ডার শো করছি আপনাদেরকে, অর্ডার নাম্বার 3 এবং অর্ডার নাম্বার 4। তার মাঝে আমি আপনাদেরকে দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে। মূলত আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ হয়ে থাকে। এখানে 10টা কিওয়ার্ড আছে, 10টা কিওয়ার্ড হচ্ছে 10টা রাইটার লিখেছে। আমি একটা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে হচ্ছে একটু আলোচনা করব। যেমন প্রথম যেই কিওয়ার্ডটা আমি নিতে চাই, যেমন দেখেন এখানে আছে কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট। কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট, এটা হচ্ছে রাইটারের নেম। আমি এটা একটু ওপেন করছি। আপনাকে এরকম একটা কিওয়ার্ড দেওয়া হবে, যে কিওয়ার্ডটা থেকে প্রথম যে কাজটা হবে আপনার কিওয়ার্ডটা নিয়ে এভাবে আপনি কোথাও বসাবেন। মূলত আমরা গুগল ডকে কাজ করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, দ্য কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট দ্য ডেফিনেটিভ এফএকিউ গাইড। এফএকিউ গাইড বলতে বোঝায় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ গাইড বলতে বোঝায় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলতে যে ইন্টারনেটে সাধারণ মানুষ যেই কোশ্চেনগুলো করে থাকে, যে হয়তোবা আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি জিজ্ঞাসা করি যে এটার প্রাইস কীরকম হতে পারে, এটার কোয়ালিটি কীরকম, মানুষের রিভিউ কীরকম। মূলত ইন্টারনেটে যেই কথাগুলো বা কোশ্চেনগুলো অ্যারাইজ হয়। আচ্ছা, একটা কিওয়ার্ড পাওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা হবে, আমি একটা স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদেরকে এটার মূলত কিভাবে লিখতে হবে। প্রথমে একটা শর্ট ইন্ট্রোডাকশন থাকবে। শর্ট ইন্ট্রোডাকশন হবে 50 থেকে 60 ওয়ার্ডের একটা শর্ট ইন্ট্রোডাকশন হবে, 50 থেকে 60 ওয়ার্ড। তারপরে হবে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টসে আপনার যেটা করবেন, অটো টেবিল ইউজ করবেন। অটো টেবিল না, অটো নাম্বার ইউজ করবেন। যেমন প্রথমে আমার যে কোশ্চেনটা এখানে দেখেন, যে রাইটারটা কাজ করেছে ওই রাইটারের আমি কোশ্চেনগুলো আপনাদেরকে দেখাই। যেমন সে হচ্ছে 12টা কোশ্চেন সিলেক্ট করেছে। 12টা কোশ্চেন কীরকম, প্রথমে আমি 12টা কোশ্চেনে ওখানে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটু আস্তে আস্তে স্লো দেখাবো, কারণ হচ্ছে যাতে কোনো জিনিসই আপনি না মিস করেন। যেমন এখানে 12টা কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট। এখন আপনার যে কাজটা হবে, আপনার কাজটা কি হবে, এই 12টা কোশ্চেন টেবিল অফ কন্টেন্টসের প্রথম কোশ্চেনটা আপনি এখানে আবার বসাবেন। এখন আপনার লেখার পালা। লেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো কন্টেন্টস এখানে আসছে। আপনার প্রথমে যেই কাজটা করতে হবে, এটা সম্পর্কে একটু ধারণা নেবেন যে আসলে মূলত এটা কি। কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট মানে একটা জিম সেন্টারে কোন কোন ধরনের ফিটনেস ইকুইপমেন্টগুলো দরকার হয়। দেখুন এখানে দেখেন আপনার কিওয়ার্ডটা কিন্তু জিম ইকুইপমেন্ট, কিন্তু এখানে কিন্তু আসছে আপনার
ফিটনেস ইকুইপমেন্ট, সেম কথা, এটা হচ্ছে একটা সিনোনিম। সো মানে অনেক সময় দেখা যাবে যে আপনি হয়তোবা এটার একদম এক্সাক্ট ওয়ার্ডটা আপনি নাও পেতে পারেন স্বাভাবিকভাবে। আচ্ছা দেখেন যে আমরা যেই কোম্পানিটা নিয়ে কাজ করব সেই কোম্পানির কিন্তু অলরেডি একটা আর্টিকেল এখানে চলে আসছে, যেমন yanrifitness.com, মূলত আমাদের কোম্পানি কিন্তু এটাই। আর এই কোম্পানিরও অনেক অনেক আপনার আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলো থেকেও আপনি কিন্তু ধারণা নিতে পারেন যে ওরা আসলে কোন ধরনের আর্টিকেল লেখে অথবা কোন ধরনের আর্টিকেল তারা চায়। যেমন দেখেন এখানে সবগুলো কিন্তু আর্টিকেল, একটা আর্টিকেল আপনি যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি চাচ্ছে। যেমন দেখেন এটা টপিকটা কি, হাউ টু ইম্পোর্ট জিম ইকুইপমেন্ট ফ্রম চায়না, এ সিম্পলিফাইড গাইড, অথবা আমরা যেটা বলতেছি এফএকিউ গাইড। মানে এফএকিউ গাইডটা মূলত সেরকম যারা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, আমরা তাদেরকে ইনফরমেশন দিব যাতে সহজে তারা ওই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে আমাদের এই মেনশন কাস্টমারের কাছ থেকে অথবা যে কোনো ধরনের জিম সাপ্লায়ারের কাছ থেকে। আচ্ছা, তাদেরও কিন্তু একই ধরনের স্ট্রাকচার দেখেন, 50-60 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন, তারপরে টেবিল অফ কন্টেন্টসে বেশ কিছু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তারপরে ওই কোশ্চেনগুলো একটা একটা করে হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশন হবে। এবং দেখেন আপনি এখানে কিন্তু খুব বড় বড় কোনো প্যারাগ্রাফ নেই, ছোট ছোট প্যারাগ্রাফ, 2টা অথবা 3টা লাইনের প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফগুলো কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড ওয়ার্ড দিয়েও লেখা যাবে না, একদম সিম্পল সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, কোনো ধরনের প্যাসিভ ভয়েস না ইউজ করাই বেটার। মানে একদম সিম্পল সেন্টেন্স, সিম্পল ইংলিশ দিয়ে আপনার ওই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। আর কোশ্চেনের মাঝে আপনি যখন লিখবেন তখন হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন আপনি যখন অ্যান্সার করবেন তখন একদম বড় বড় প্যারাগ্রাফ না লিখে আপনার ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে একটা কোশ্চেনের মাঝে যাতে 2-3-4টা পয়েন্টস থাকে, দেন ওই পয়েন্টসগুলো আপনি আস্তে আস্তে করে ডিসক্রাইব করলেন। আপনি যদি 5টা পয়েন্টস লিখতে পারেন, প্রত্যেকটা পয়েন্টসে যদি আপনি 2-3 লাইন করেও লেখেন তাহলে কিন্তু 15 লাইন হয়ে যাবে। আর 15 লাইনে মোটামুটি হচ্ছে 150 ওয়ার্ড হয়ে যায়। এখন আপনার পরবর্তী যে কাজগুলো হবে, আপনি হচ্ছে এই জিনিসগুলো আপনি যখন ইন্টারনেটে সার্চ দিবেন তখন অ্যাভেলেবল অনেক ডেটা পাওয়া যাবে। এখন আপনার কাজটা কি হবে, আপনি কিন্তু ওই অ্যাভেলেবল ডাটা পেয়ে গেলেন আর হচ্ছে এখানে লিখে ফেললেন তা না, আপনার একদম ইউনিক ওয়ার্ড ইউজ করতে হবে। সেটা কি রকম, আপনি 2-3টা আর্টিকেল পড়লেন, সেখান থেকে কি বুঝলেন সেটা যদি আপনি একদম সিম্পল সেন্টেন্সে লিখেন, একদম সহজ ইংলিশ, মানে 5-6-এর স্টুডেন্টরা যেরকম ইংলিশ ইউজ করে ওটাও আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি ইন্টারনেটের লেখাগুলো হুবহু লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার এই আর্টিকেল রিজেক্টেড হয়ে যাবে। কোনো ধরনের প্লেজারিজম এখানে অ্যালাউ হবে না। আমরা কিন্তু এখানে আপনার যে রাইটিংটা সেটা প্লেজারিজম চেক করতে পারবো, কারণ আমাদের এখানে গ্রামারলি টুলস আছে, সেই গ্রামারলি প্রিমিয়াম টুলস দিয়ে আমরা দেখতে পারবো। প্লাস হচ্ছে আমাদের কপিস্কেপ আরেকটা প্রিমিয়াম টুলস আছে, সেটা থেকেও দেখতে পারবো। তো আপনাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে জেনুইননেস, মানে ইউনিক ওয়ার্ড আপনার ইউজ করতে হবে, আপনার পুরো আর্টিকেলটা আপনার নিজের হতে হবে। আপনি পড়লেন অনেকগুলো জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস, যেমন এখানে আপনি যদি দ্বিতীয় কোশ্চেনটা সার্চ দেন, টাইপস অফ কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট। আচ্ছা, এখানে দেখেন দ্য 10 কমনলি ইউজড কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট। কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট মূলত কত ধরনের হয়ে থাকে, এখানে দেখেন 10 ধরনের দেওয়া আছে, আরও অনেক ধরনের আছে। আপনি কি করবেন, যেমন ওই রাইটারটা কি করেছে আমি দেখি, আপনারা আসেন যে রাইটার আসলে কি করেছে।
দ্য টাইপস অফ কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট আর মেনশন বিলো। সে কিন্তু ওই যে 10টা 5টা, কারণ নির্দিষ্ট তো কোনো এটার টাইপস নেই, অনেক টাইপস আছে। সেও কিন্তু দেখেন 8-9টা এখানে বলেছে, এবং 8-9টার পরে প্রত্যেকটা কিন্তু সে আলাদা আলাদাভাবে একটু একটু করে ডিসক্রাইব করেছে। যেমন ডাম্বেল নিয়ে সে কিছু বলেছে, তারপরে হচ্ছে আপনার ফোম রোলার নিয়ে সে কিছু বলেছে, প্রত্যেকটার নিচে একটা করে পিকচার দিয়েছে, কারণ পিকচার সেস মোর দ্যান ইউর ওয়ার্ডস। আপনি যা লিখলেন তার চেয়ে বেশি কিন্তু এক্সপ্রেস করে একটা পিকচার। সো আপনি যখন রেলেভেন্ট মনে করবেন তখনই কিন্তু একটা করে পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন, আর পিকচার অ্যাড করলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। আচ্ছা, দেখেন সে কিন্তু আপনার টাইপসকেই মোটামুটি 8-9টা টাইপস যখন আপনার একটা একটা করে বলেছে, তখন কিন্তু এখানে প্রায় আমি দেখি কত ওয়ার্ড সে শুধুমাত্র টাইপসে লিখেছে। দেখেন দেখেন প্রায় হচ্ছে 569 ওয়ার্ড, হচ্ছে 21 ওয়ার্ডের মধ্যে 569 ওয়ার্ড কিন্তু সে টাইপসে আপনার লিখে ফেলেছে। লেখা যাবে, আপনি যদি স্ট্রাকচারড ওয়েতে লিখেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ড কোনো ব্যাপার না। দেখেন সে কিন্তু স্ট্রাকচারড ওয়েতে লিখেছে। প্রথমে বলছে যে এখানে কয়টা আছে, 9 ধরনের আপনার টাইপস আছে, 9 ধরনের টাইপ সে একটা একটা করে পরে ডেসক্রাইব করেছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রেলেভেন্ট পিকচার অ্যাড করেছে। তারপরে যে প্রশ্নটা সে করেছে দেখেন, ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনাল জিম ইকুইপমেন্ট। তারপরে যে কোশ্চেন, ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরগুলো আপনার কনসিডার করা উচিত কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট কেনার আগে। তারপরে যে কোশ্চেনটা, আপনি কিভাবে মেনটেন করবেন। তারপরে কোন কোন কান্ট্রিগুলো এটা প্রোভাইড করে অথবা সেল করে। আচ্ছা, তারপরে হোয়াই দ্য কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি গ্রোয়িং ফাস্টার ইন চায়না। যেহেতু এই আর্টিকেলটা মূলত হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, সেই ক্ষেত্রে হচ্ছে চাইনিজ যে প্রোডাক্ট প্লাস হচ্ছে চাইনিজ যে ইন্ডাস্ট্রি আছে সেটার উপরে একটু ফোকাস দেওয়া হয়েছে। আপনারা যেটা করবেন, আপনার নিজের মতো করে কোশ্চেন সেট আপ করতে পারবেন। যেমন কোশ্চেন সেট আপ করার ক্ষেত্রে আপনার কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো কীরকম, আমরা যেই কোম্পানি নিয়ে কাজ করব সেই কোম্পানির কিছু গাইডলাইন আছে, যেটা আমরা একটু ইন্টারেস্টিংভাবে সাজানোর চেষ্টা করেছি। যদিও হচ্ছে আমার যেই ক্লায়েন্ট আছে সে হচ্ছে একটু কঠিন ওয়ার্ড ইউজ করেছিল, আমরা সেটাকে একটু সহজভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব। যেমন প্রথমে যে মোস্ট কমন ইস্যুগুলো এই এফএকিউ কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স। যেহেতু ইয়ানরি ফিটনেস হচ্ছে একটা সাপ্লায়ার, তারা নিজেই হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং করে, নিজেই হচ্ছে বাল্ক প্রোডাক্ট সাপ্লাই করে। তারা কাদের কাছে বিক্রি করে, তারা কিন্তু দেখেন বলছে যে টার্গেট অডিয়েন্স ইজ নট দ্য এন্ড ইউজার। যারা হচ্ছে পার্সোনালি জিম করে তারা কিন্তু তাদের কাস্টমার না। আচ্ছা, তাহলে তারা কাদের কাছে বিক্রি করে, তাদের কাস্টমার হচ্ছে হোলসেলার, তাদের কাস্টমার হচ্ছে বড় বড় লার্জ স্কেলের বড় বড় ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করবে। তাদের কাস্টমার হচ্ছে আপনার বড় বড় জিম ওনার, যারা অনেক বড় জিমের মালিক, অথবা সেখানে অনেক মানুষ হচ্ছে এক্সারসাইজ করে, দেখা গেলো যে 500 500 600 1000, অথবা তারা পাইকারি বিক্রি করে এই জিমের প্রোডাক্টগুলো ইকুইপমেন্টগুলো। আচ্ছা, তারপরে কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন না। কেন অ্যাড করতে পারবেন না সেটারও কিছু যুক্তি আছে। যেমন প্রাইস কত, তারপরে হচ্ছে দেখেন হোয়াট মাসলস উইল বি ওয়ার্কড, এটা কিন্তু একদম পার্সোনাল কোশ্চেন। তারপরে দেখেন যে হোয়াট আর দ্য এক্সারসাইজেস দ্যাট আই ক্যান পারফর্ম উইথ ডাম্বেল, উইথ রোলার, উইথ মনে করেন যে কোনো ধরনের জিম প্রোডাক্ট, ফিটনেস প্রোডাক্ট। মানে পার্সোনাল কোনো কোশ্চেন এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। আচ্ছা, তারপরে গেল যে কোন ধরনের প্রোডাক্ট আপনি কোন ধরনের কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন না, ওয়ারেন্টি, শিপমেন্ট, প্যাকেজ, পেমেন্ট। কারণ এগুলো দেখেন সিম্পল কিন্তু একটা লজিক আছে। যেমন আপনি যদি এই কোশ্চেনগুলো অ্যাড করেন, যেমন ওয়ারেন্টি কত, এখন আপনি তো এই কোম্পানির
পুরো পলিসি আপনি জানবেন না। তাহলে ওয়ারেন্টি সম্পর্কে আপনি যখন লিখবেন তখন হয়তো বা কাস্টমারদের সাথে একটা কনফ্লিক্ট হয়ে যাবে তাদের। শিপমেন্ট সম্পর্কে আপনি যখন লিখবেন, আপনি হয়তো বা বললেন যে 5 দিনে শিপমেন্ট দিয়ে দেয়, কিন্তু চায়না থেকে একটা প্রোডাক্ট অন্য দেশে যদি আপনি শিপমেন্ট দিতে চান তাহলে কখনোই সেটা 5 দিনে সম্ভব না। তাহলে আপনার কথার সাথে যেই অ্যান্সারগুলো বা ইনফরমেশনগুলো মিসম্যাচ হবে তারা কিন্তু সেগুলো অ্যাভয়েড করতে বলেছে। পেমেন্ট অপশন, আপনি হয়তো বা বলে দিলেন যে এখানে বিকাশ পেমেন্ট হয়, কিন্তু চায়নাতে কি ওই সব সম্ভব? না, হয় না। অথবা অন্যান্য যেই পেমেন্ট মোডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো তাদের ওয়েবসাইটে নির্দিষ্টভাবে তাদের চুজ অনুযায়ী আছে। আচ্ছা, এখন এই জিনিসগুলো নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। যেমন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, MOQ, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, এটার কিন্তু কোনো লিমিট নেই। এই জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে মানে এই কোশ্চেনগুলো তারা অ্যাভয়েড করতে বলেছে। আফটার সেল সার্ভিস সম্পর্কে বলা হয়েছে, যেগুলো আপনার অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তারপরে ধরেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতেছেন, সেই প্রোডাক্টটা সাথে একটা এক্সারসাইজের তুলনা করলেন, সেটা কিন্তু হলো না। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছেন সেম টাইপের, অথবা আরেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন, কোনো ধরনের এক্সারসাইজের সাথে আলোচনা করতে পারবেন না। আচ্ছা, এখন আসলো যে আপনি হচ্ছে এখানে দেখেন অ্যাভয়েড চুজিং রং প্রোডাক্ট টাইপস। হোয়াট আর দ্য টাইপস অফ প্রোডাক্ট, আমরা একটু আগেই দেখেছিলাম একটা কোশ্চেন ছিল, এই যে এখানে হোয়াট আর দ্য টাইপস অফ কমার্শিয়াল জিম ইকুইপমেন্ট। এখন আপনি যদি কমার্শিয়াল জিম ইকুইপমেন্টের ভুল একটা টাইপস এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা হবে না। তারপরে অনেক বেশি মার্কেটিং কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না। সেটা কীরকম? আমি বললাম যে এটা ইয়ানরি ফিটনেস সম্পর্কে আমরা আর্টিকেলটা লিখব, কিন্তু আপনি যখন FAQ গাইড লিখবেন তখন ইয়ানরি ফিটনেস বারবার এটা বলার দরকার নেই, কারণ রিডার তখন বুঝেই ফেলবে যে আপনি তাদের গুণগান গাচ্ছেন, হয়তোবা এটা ফ্যাব্রিকেটেড, দিস ইজ নট ন্যাচারাল। আপনি আসলে স্বাভাবিকভাবে ইনফরমেশনটা দিচ্ছেন, আপনি হয়তোবা তাদের মার্কেটিং করছেন। তাহলে যেটা করব আমরা, এই ইয়ানরি ফিটনেস সম্পর্কে হয়তোবা 2-3 বার ন্যাচারাল কল টু অ্যাকশন সেন্টেন্স। কল টু অ্যাকশন সেন্টেন্স কীরকম? আপনি যখন একদম কনক্লুশনে চলে যাবেন তখন হয়তোবা আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি কোয়েরিজ, অথবা আপনার যেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দিয়েছি এটা ছাড়াও যদি আপনার কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, অথবা কন্ট্যাক্ট উইথ আওয়ার সেলস টিম, অথবা কন্ট্যাক্ট উইথ ইয়ানরি ফিটনেস লিমিটেড। আচ্ছা, এইরকম কিছু কল টু অ্যাকশন হবে। কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনি একদম ডাইরেক্টলি তাকে অফার করছেন আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য, এটাকেই বলা হয় কল টু অ্যাকশন সেন্টেন্স। আচ্ছা, পরবর্তীতে পুরো আর্টিকেলটা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, ক্লিয়ার এবং স্পেসিফিক। সিম্পল কি? সিম্পল সেন্টেন্স ইউজ করবেন। ক্লিয়ার কি? আপনার যেটা বলতেছেন সেই মিনিংটা ক্লিয়ার হতে হবে। স্পেসিফিক, আপনার খুব বেশি মানে লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করার দরকার নেই, আপনি স্পেসিফিক ছোট সেন্টেন্সে আপনি বলে ফেলবেন। যেমন দেখেন, ডোন্ট রাইট কোশ্চেন্স, মানে প্রথম দেখাতেই আপনি কোশ্চেনের মিনিংটা যদি আপনি না বুঝতে পারেন এরকম কোশ্চেন করার দরকার নেই, আপনি সিম্পল ওয়েতে কোশ্চেন করবেন। যেমন এই কোশ্চেনটা একটু দেখেন, হোয়াট শুড আই লুক ফর ওয়ান চেকিং দ্য কোয়ালিটি অফ দ্য জিম জাম্প বক্স। এখানে কিওয়ার্ডটা হচ্ছে জিম জাম্প বক্স। মূলত যেটা বলা হচ্ছে যে কিভাবে কোয়ালিটি চেকিং করব, তাহলে এই কোশ্চেনটা অনেক সহজভাবে কিন্তু আপনি বলতে পারেন। যেমন হাউ টু চেক দ্য কোয়ালিটি অফ জিম জাম্প বক্স, হাউ টু চেক দ্য কোয়ালিটি অফ XYZ, তাই না? এত লম্বা করে বলার দরকার নেই, তাহলে সবসময় সিম্পল ওয়েতে আপনি কোশ্চেন করবেন। তারপরে কিছু কোশ্চেন যেমন রিপিট করা যাবে না। কীরকম রিপিট? যদি আপনি বলেন যে হোয়াট ইজ দ্য লেংথ অফ এ ডাম্বেল, হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ ডাম্বেল, হোয়াট ইজ দ্য থিকনেস অফ ডাম্বেল, এই 3টা কোশ্চেনই কিন্তু রিপিটেড কোশ্চেন। 3টা কোশ্চেন আপনি না করে শুধুমাত্র একটা কোশ্চেন করবেন, সেটা কি?
হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ ডাম্বেল। আপনি যখন ডাইমেনশনস লিখবেন তখন কিন্তু এর ভিতরে হচ্ছে লেংথ, তারপরে ওয়েট, তারপরে হচ্ছে থিকনেস, এই জিনিসগুলো চলে আসবে। আপনি তখন হয়তোবা এই লেংথ, ওয়েট এবং থিকনেস এই তিনটার সম্পর্কে একটু আলোচনা করলেন। আপনার যেখানে মনে হবে যে বুলেট পয়েন্ট বা নাম্বারিং দরকার, সেখানে আপনি বুলেট পয়েন্ট অথবা নাম্বারিং ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে কোনো সেন্টেন্সের আপনার লিখতেছেন যে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, প্রস অ্যান্ড কনস অথবা ফিচার্সের ক্ষেত্রে আপনার বুলেট পয়েন্ট ইউজ করা বেটার, কারণ ওই জিনিসগুলোতে কিন্তু শর্ট শর্ট কিছু ওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা বুলেট পয়েন্ট তৈরি করে থাকি। যেমন আপনার অর্গানাইজ করার ক্ষেত্রে যেটা হবে, যেমন কিছু কোশ্চেন আছে খুব বেসিক, যেমন হোয়াট ইজ ডাম্বেল, এটা যদি আপনি সবার শেষে দেন তাহলে কিন্তু হবে না। এই সেন্টেন্সটা হওয়ার কথা প্রথমে, কারণ যেটা সাজানোর ক্ষেত্রে যেটা করি আমরা, মানে বেসিক কোশ্চেন যেগুলো সেগুলো প্রথমে হয় এবং ইন ডেপথ কোশ্চেন যেগুলো সেগুলো হচ্ছে একটু শেষে হয়। আচ্ছা, এরকমভাবে সাজানোর চেষ্টা করবেন। তারপরে কিছু কিছু আছে যে ডুপ্লিকেট কোশ্চেন বা সিমিলার কোশ্চেন, আমরা আগেও বলেছি যে সিমিলার কোশ্চেন আপনার রাখা যাবে না। হয়তোবা দুইটা সিমিলার কোশ্চেন যদি হয় তাহলে দুইটা কোশ্চেন থেকে একটা সিলেক্ট করতে হবে। আর পাংচুয়েশন এবং ফরম্যাট সম্পর্কে আমাদের একদম এই আপনার ফাইলটারই একদম শেষে বলা আছে কিভাবে হচ্ছে আপনি ফরম্যাটিং করবেন, সেটা আমি দেখাবো। এখানে আমরা বলছি যে লং সেন্টেন্স ইউজ করার দরকার নেই, একদমই দরকার নেই, কারণ হচ্ছে লং সেন্টেন্স হচ্ছে আপনার হেমিংওয়ে সফটওয়্যার দিয়ে যখন আমরা হচ্ছে রিড অ্যাবিলিটি চেক করি তখন লং সেন্টেন্সগুলো হচ্ছে আপনার শর্ট করতে হয়। তাহলে আপনার যেটা করবেন সেটা হচ্ছে শর্ট শর্ট সেন্টেন্স ইউজ করবেন, আপনারও ঝামেলা কম, একদম সহজেই হচ্ছে আপনার আর্টিকেল খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। কমপ্লিকেটেড কোনো ধরনের সেন্টেন্স আপনার ইউজ করার দরকার নেই, শর্ট শর্ট প্যারা ইউজ করবেন। একটা প্যারার মাঝে হয়তো বা দুইটা সেন্টেন্স, সর্বোচ্চ তিনটা সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন, ছোট ছোট সেন্টেন্স। তারপরে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টসের ফরম্যাটটা তো আমরা দেখালামই। ইন্ট্রোডাকশন পার্টের সেটা নিচে হবে, ইন্ট্রোডাকশন পার্ট প্রথমে হবে, তারপরে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টস, তারপরে মেইন ওয়ার্ড, তারপরে হবে হচ্ছে আপনার কনক্লুশন। আচ্ছা, অনেকে বলবেন যে ওয়ার্ড রিকোয়ারমেন্ট কত। মূলত এই প্রজেক্টটা যেটা রানিং আছে সেইটার হচ্ছে আপনার 1800 ওয়ার্ডের হতে হবে। এই কন্টেন্ট রাইটিংটা 1800 ওয়ার্ডের হতে হবে। আর 1800 ওয়ার্ড কিন্তু হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টস বাদে, কারণ আপনারা এখানে দেখেন যে এই কোশ্চেনগুলো, এখানে আমি দেখাচ্ছি কত ওয়ার্ড, এখানে 118টা ওয়ার্ড আছে। এই 118টা ওয়ার্ডও কিন্তু আবার হচ্ছে ভিতরে কিন্তু রিপিটেড হয়েছে, এখানে দেখেন আপনারা প্রত্যেকটা কোশ্চেনেও কিন্তু এখানে আছে। সো এই টেবিল অফ কন্টেন্টসটা এখানে কাউন্ট করা হবে না, টেবিল অফ কন্টেন্টস বাদে আপনার 1800 প্লাস ওয়ার্ড হতে হবে। আমরা যেখানে ছিলাম, ডিপ টপিক রিসার্চের কথা বলা হচ্ছে বারবারই, সেটা কি আমি এখনই আপনাদেরকে দেখাবো। যেমন এখানে ওরা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে আপনি যদি টার্গেট অডিয়েন্স সম্পর্কে না বুঝতে পারেন তাহলে হচ্ছে এই লিঙ্কে ঢোকার ক্ষেত্রে, মানে কোশ্চেন আপনি কিভাবে করবেন সেটা সম্পর্কেও এখানে আলোচনা করা আছে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ট্রি বলা যায়, গাছের অনেক শাখা প্রশাখা থাকে, এটাও এক ধরনের শাখা প্রশাখার মতোই। আচ্ছা, আর একটু ছোট করি আপনাদের, আমি ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলবেন বা কোশ্চেন করবেন
তখন আপনার কি করা উচিত? প্রথম হচ্ছে অ্যাবাউট দ্য প্রোডাক্ট সম্পর্কে হয়তো বা কোনো কোশ্চেন সেট আপ করবেন, যেমন প্রোডাক্ট ফিচার সম্পর্কে নর্মাল যেই কোশ্চেন, যেমন আমরা প্রথমে বলেছিলাম হোয়াট ইজ এক্স ওয়াই জেড, এটা নিয়ে একটা কোশ্চেন হয়ে গেল। তারপরে হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ার, আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। আপনি যদি এখানে আপনার একটা প্রোডাক্ট থাকে যেমন এ, আর একটা প্রোডাক্ট হচ্ছে বি, তাহলে কিন্তু কম্প্যারিজন নিয়ে একটা কোশ্চেন হয়ে গেল। প্রোডাক্টের অ্যাডভান্টেজেস নিয়ে হচ্ছে আপনার কোশ্চেন হতে পারে, কিন্তু অ্যাডভান্টেজেসের জন্য একটা, ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা, ইউজেসের জন্য একটা, ইম্পর্টেন্সের জন্য একটা, এরকম হওয়া যাবে না। কোশ্চেন একটাই হতে হবে যেখানে হচ্ছে অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ এগুলো আলোচনা হবে। ডেফিনেশনের যে কোশ্চেনটা, এটা একদমই সবার প্রথমে হবে। প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যদি মনে করেন একটা কিওয়ার্ড থাকে, কয়েকটা কিওয়ার্ড আবার আপনাদেরকে দেখাই। যেমন কিছু কিওয়ার্ড ছিল ফোম এক্সারসাইজ ম্যাটস হোলসেল। এখন আপনার একটা কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হোলসেল প্রাইস অফ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড বলতে এখানে বোঝানো হচ্ছে ফোম এক্সারসাইজ ম্যাট, এক্স ওয়াই জেড বলতে এখানে বোঝানো হচ্ছে কমার্শিয়াল ফিটনেস, মানে আপনার কিওয়ার্ড যেটা থাকবে। আচ্ছা, এখন আমরা আবার ওই পিকচারটাতে যাই। যেমন কমার্শিয়াল যেই জিম ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ইনস্টলেশনের প্রয়োজন হয়। তাহলে আপনি বলবেন যে হাউ টু ইনস্টল এক্স ওয়াই জেড ইন ইউর জিম সেন্টার। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ফোকাস করবেন জিম সেন্টারের ক্ষেত্রে অথবা আপনার বিজনেসের ক্ষেত্রে। কারণ আমি আগেও বলেছি যে ইয়ানরি ফিটনেস এমন একটা কোম্পানি যারা হচ্ছে নিজেরাই ম্যানুফ্যাকচার করে এবং নিজেরাই হচ্ছে হোলসেলার প্লাস হচ্ছে জায়ান্ট যেই জিম সেন্টারগুলো আছে সেখানে প্রোডাক্ট বা ইকুইপমেন্ট সাপ্লাই করে থাকে। আচ্ছা, তাহলে বাইং গাইড নিয়েও কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে হাউ টু ইম্পোর্ট এক্স ওয়াই জেড ফ্রম চায়না, এরকম হতে পারে। বাইং গাইড, কিভাবে আপনি পারচেস করবেন প্রোডাক্টটা। তারপরে দেখেন প্রোডাকশন প্রসেস সম্পর্কেও একটা কোশ্চেন হতে পারে যে আপনার যেই ইকুইপমেন্টটা আছে, যেমন কমার্শিয়াল ফিটনেস, অথবা এখানে দেখেন যে ফোম এক্সারসাইজ ম্যাট, এটা কিভাবে ম্যানুফ্যাকচার হয়, হোয়াট ইজ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর অফ ফোম এক্সারসাইজ ম্যাটস, এটা নিয়ে কোশ্চেন হতে পারে। কোশ্চেন আপনি আসলে আপনার নিজের মতো করেও করতে পারেন, কারণ ইন্টারনেটে সার্চ দিলে অনেক ধরনের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। এখন আমি আরও কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাতে চাই যে হাউ টু চেক দ্য প্রজেক্ট আই এম ওয়ার্কিং ইন, মানে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেটা সম্পর্কে অবশ্যই তো একটু ধারণা থাকা উচিত। আর সেই ধারণার জন্য আপনি yanrifitness.com এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনি একটু দেখে নিতে পারেন যে আসলে তারা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করে। যেমন এখানে দেখেন টার্গেট অডিয়েন্সটা একদমই ক্লিয়ার করে ওরা বলে দিয়েছে যে তাদের টার্গেট অডিয়েন্স কারা। যেমন তাদেরও টার্গেট অডিয়েন্স হচ্ছে ডিস্ট্রিবিউটর অফ জিম ইকুইপমেন্ট অথবা ফিটনেস অ্যাক্সেসরিজ যারা ডিস্ট্রিবিউট করে থাকে। ডিলার, এই জিম ইকুইপমেন্টের ডিলার, এই জিম ইকুইপমেন্ট অথবা অ্যাক্সেসরিজের হোলসেলার অথবা জিম ওনার। 4 ধরনের কথা কিন্তু এখানে বলা আছে: ডিস্ট্রিবিউটর, ডিলার, হোলসেলার, জিম ওনার। তাহলে আপনার আর্টিকেলের মাঝেও কিন্তু এই জিনিসগুলোর একটা রিফ্লেকশন থাকতে হবে। আচ্ছা, এখানে আবারও কিন্তু বলা আছে, ওয়ার্নিং দেওয়া আছে যে ইয়ানরি ফিটনেস মানে ডাজন্ট সেল প্রোডাক্টস টু এন্ড ইউজার। এটা হবে ডাজন্ট সেল প্রোডাক্টস টু এন্ড ইউজার, মানে ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে কিন্তু তারা কোনো কিছু সেল করে না। তারা সেল করে কার কাছে? ডিস্ট্রিবিউটর, ডিলার, হোলসেলার, জিম ওনার, তাদের কাছে। আচ্ছা, ইয়ানরি ফিটনেসের আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আচ্ছা, আমরা যেটা করি, আপনি আমাদের এখানে যখন একটা পার্মানেন্ট রাইটার হবেন তখন আপনার জন্য আলাদা করে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা।
ওই আলাদা ফোল্ডারের ভিতরে আপনার নাম মেনশন করা থাকবে এবং এখানেই আপনি সব ধরনের কাজ জমা দিবেন। আপনি হচ্ছে যেমন আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, যেমন আমার যে রাইটারগুলো আছে, যেমন এখানে দেখেন শাহজাহান নামে আমার একটা রাইটার আছে। তো আপনি আপনার ফোল্ডারে এইভাবে ঢুকবেন, আপনি যখন নতুন একটা কাজ পাবেন তখন একটা গুগল ডক ওপেন করবেন। একটা গুগল ডক ওপেন করে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ধরেন কিওয়ার্ডটা হচ্ছে কমার্শিয়াল ফিটনেস। আপনার প্রথম কাজটাই হবে আপনার এই কিওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। আপনার নাম ধরেন XYZ, কমার্শিয়াল ফিটনেস পরে আপনার হচ্ছে নামটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার যেই ফাইলটা আছে এখানে নামটা রিনেম করার পরে আপনার দ্বিতীয় কাজটা আমি আবারও দেখাচ্ছি। শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে গিয়ে আপনি হচ্ছে আমার মেইল আইডিটাতে আপনি হচ্ছে শেয়ার করে দিবেন। মেইল আইডিটাতে শেয়ার করে দিবেন। দেন হচ্ছে এইখানে অপশনটা হচ্ছে এডিটর অপশন রাখবেন। এডিটর অপশন রেখে দেন হচ্ছে সেন্ড করবেন। আপনি এখন যেটা করতে পারবেন, আপনি মনে করেন এখানে যা যা আছে আপনি হচ্ছে এখানে লেখালেখি করলেন, সবকিছু আপনার হচ্ছে গুগল ডকে থাকবে। গুগল ডকে থাকবে। আপনার লেখাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আমাকে শুধু লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এখানে এই যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার মেইলে অটোমেটিক কিন্তু অলরেডি চলে গেছে। আপনি শেয়ার দেওয়ার পরে হচ্ছে আমার মেইলে এটা চলে যাবে। আপনি তারপরেও পার্সোনালাইজডভাবে যদি আপনি হচ্ছে এই লিঙ্কটা শুধুমাত্র আমাকে কপি করে দেন তাহলে কিন্তু আমি আপনার জিনিসটা হচ্ছে চেক করে দিতে পারবো যে কতটুকু কি হয়েছে, অথবা কোনো ধরনের আপনার কারেকশন থাকলে সেটা আমি এখানে করে দিতে পারবো, প্লাস হচ্ছে কমেন্টস করতে পারবো, সব কিছু করা যাবে। এখানে কিন্তু জিনিসগুলো খুবই ইজি। যেমন আপনার এখানে দেখেন ফন্ট মিসম্যাচ আছে, আমি কিন্তু এখানে কমেন্টসও বলে দিতে পারবো যে ফন্ট মিসম্যাচ, ঠিক আছে, একটা কমেন্টস করে দিলাম। আপনার যে কাজটা হবে আপনার এখানে কিন্তু এটা শো করবে যে ফন্ট মিসম্যাচ। আপনি যেটা করবেন এই ফন্টটা হয়তোবা ঠিক করবেন। এটা হচ্ছে হেডিং 1 হওয়ার কথা, আর ফন্টের ক্ষেত্রে হচ্ছে দেখেন সেম ফন্ট থাকতে হবে। আমি এখানে ফন্ট 20 দিয়ে দিলাম। আচ্ছা, আপনার কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি যেটা করবেন মার্ক অ্যাজ রিসলভড, এখানে আপনি ক্লিক করে দিলে আপনার কিন্তু সলভ হয়ে গেল, কমেন্ট সলভ হয়ে গেল। এভাবে আপনার এখানে যদি 10টা 20টা কমেন্টসও থাকে তাহলে আপনি যখন কারেকশন করবেন, কারেকশন করার পরে আপনি হচ্ছে ওখানে রিসলভ দিয়ে দিবেন। যেমন এই কোশ্চেনগুলো হওয়ার কথা হচ্ছে আপনার হেডিং 2তে, আমি এখানে হেডিং 2 দিলাম। আপনি মনে করেন হেডিং 2 দিলেন না, আমি এখানে বলে দিলাম যে হেডিং 2 মানে হেডিং 2 হবে। আপনি এখানে হেডিং 2 করে দিলেন। হেডিং 2 করে দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন, দ্যাট আপনার কাজ শেষ। কারেকশনের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে দেখালাম। এখন আমি আবারও সেই হচ্ছে গাইডলাইনটার মাঝে যাই যে আপনি কিভাবে হচ্ছে কাজ জমা দিবেন। আমি বলেছিলাম যে শেয়ার দেওয়ার পরে আপনি যখন এটা আমাকে শেয়ার দিবেন, কপি করলেন, আমি যেটা করব আপনি যেই লিঙ্কটা হচ্ছে কপি করেছেন সেটা কিন্তু আমার এই যে আমি কিন্তু এই এক্সেল ফাইলটা মেনটেন করি। এই এক্সেল ফাইলটা হচ্ছে সব রাইটারের জন্য অ্যাক্সেসিবল। কারণ কি,
যে এই এক্সেল ফাইলটার মাঝে কিন্তু আমি সবার সাথে শেয়ার করে দিয়েছি, যারা যারা হচ্ছে আমার রাইটার আছে সবার সাথে শেয়ার করে দিয়েছি। তারা হচ্ছে এখানে এসে আমার কাজটা জমা দিয়ে দেয়, আমি শুধুমাত্র এই এক্সেল ফাইল থেকে কাজগুলো নিয়ে নেই। এটা হচ্ছে একদম সিম্পল ওয়ে, কারণ হচ্ছে আপনার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজ কিন্তু আমার মানে মেসেঞ্জারে গিয়ে দেখা সম্ভব নয়। আপনারা যদি এখন 20 জন রাইটারও থাকেন তাহলে সবার সাথে হচ্ছে আমি এই এক্সেল ফাইলটা শেয়ার করে দেই, আর ওই এক্সেল ফাইলে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনার ধরেন যে এই কাজটা আপনি এখানে এই কাজটা করতেছেন, এই কাজটা আপনি এখানে শেয়ার অপশনে গিয়ে কপি লিঙ্কে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, আমি কাজ পেয়ে যাব। এটা হচ্ছে সিম্পল ওয়ে। আচ্ছা, এখন দেখেন অলওয়েজ ওয়ার্ক অন দ্য গুগল ডক। গুগল ডকে কাজ করার সুবিধা বেশি, কারণ হচ্ছে আপনি যা যা কাজ করবেন সেটা কিন্তু আমি এখান থেকে মনিটর করতে পারবো, প্লাস আপনাদেরকে কমেন্টস করে মানে বলে দিতে পারবো যে কোনটা কি করতে হবে। আমরা মূলত কমেন্টস করি অ্যাজ ফার হচ্ছে আমার ক্লায়েন্ট যেভাবে চায়, কারণ ক্লায়েন্ট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তার ইচ্ছে মতো না হয় ততক্ষণ কিন্তু টুকটাক ফিডব্যাক দিয়ে থাকে। ফিডব্যাক কিন্তু খুব বেশি হয় না। প্রথম প্রথম যখন যারা মানে লেখালেখি করে তাদের ফিডব্যাকটা একটু বেশি হয়, কারণ তারা হচ্ছে ওই মানে ক্লায়েন্টের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসতে মোটামুটি 2-1টা আর্টিকেল লিখতে হয়। আমাদের এখানে যারা 4-5টা করে আর্টিকেল লিখেছে অথবা আরও বেশি আর্টিকেল লিখেছে তাদের কিন্তু ভুল এখন খুবই কম হয়। আচ্ছা, এখানে কিছু স্যাম্পল আর্টিকেল আছে, মানে স্যাম্পল দেখার জন্য কোন কোন কাজগুলো আসলে খুব বেশি দ্রুত অ্যাপ্রুভ হয়ে যায়। যেমন দেখেন একটা ইন্ট্রোডাকশন এখানে আছে ছোটোখাটো, তারপরে টেবিল অফ কন্টেন্টসে তার 18টা কোশ্চেন সে একটা একটা করে কোশ্চেন ডিসক্রাইব করেছে। যেমন এখানে দেখেন খুব বেশি লং কোনো সেন্টেন্স না, একদম সিম্পল টু দ্য পয়েন্টে তারা কিন্তু বলেছে। এরকম আর্টিকেলগুলো একটু দ্রুত হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভ হয়ে যায়। আমি আরও কিছু স্যাম্পল কাজ আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে কিছু স্যাম্পল আছে। এখানে দেখেন ওই রাইটার কিন্তু 26টা কোশ্চেন অ্যাড করেছে। আচ্ছা, গুগল ডকের আরেকটা যেই আপনার বেনিফিট সেটা হচ্ছে আপনি যখন গুগল ডক ওপেন করবেন তখন আপনার যত ভুল আছে সে কিন্তু এখানে আপনার একটা সাজেশন দেখাবে এবং আপনি সাথে সাথেই কিন্তু সেগুলো কারেক্ট করে ফেলতে পারবেন। আমি আবারও বলছি যে কোন কাজগুলো মূলত দ্রুত একটু আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, যে কাজগুলো হচ্ছে একদম শর্টকাট, স্পেসিফিক, ক্লিয়ার মিনিং থাকে। একটু ঝামেলায় পড়েন যারা, যে প্রথম অনেকে আছে যে ওই যে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টগুলো করে থাকেন, তারা কিন্তু অনেক বেশি লেখেন। সেক্ষেত্রে দেখা যায় যে এখানে এসে একটু স্পেসিফিক হতে হয়, মানে এখানে হচ্ছে খুব বড় বড় প্যারা কিন্তু করা যাচ্ছে না। দেখেন এখানে কিন্তু 2 লাইনে করে একটা করে প্যারা, তাহলে সেক্ষেত্রে আপনার রাইটিং স্টাইলটা যদি একটু চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার কাজগুলো একটু দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে বেশ কিছু স্যাম্পল দিয়ে দিব যাতে আপনারা হচ্ছে পড়ে একটু বুঝতে পারেন যে কাজগুলো কীরকম হওয়া উচিত। আচ্ছা, দেখেন এফএকিউ গাইড কিভাবে লিখতে হয়, এটা মূলত হচ্ছে আমার ক্লায়েন্টের হচ্ছে ইনস্ট্রাকশন, যেটা মূলত আমরা ওটা থেকে শর্টকাট ভার্সনে আপনাদেরকে এতটুকু দেখালাম। যে কোনো কিওয়ার্ডের মাঝে যদি আপনি দেখেন যে হোলসেল শব্দটা আছে, যেমন আমরা কিন্তু একটু আগেও হচ্ছে হোলসেল নিয়ে কিছু শব্দ দেখেছিলাম, যেমন ওয়ার্কফ্লোতে, যেমন হাই ডেনসিটি ফোম রোলার হোলসেল, ফোম এক্সারসাইজ ম্যাটস হোলসেল। এখানেও দেখেন লেগ প্রেস মেশিন হোলসেল। এখানে যেটা ওরা বুঝিয়েছে সেটা হচ্ছে আপনার এখানে মূল কিওয়ার্ড হচ্ছে লেগ প্রেস মেশিন, হোলসেল কিন্তু মূল কিওয়ার্ড না। আপনি হোলসেলটা কিভাবে ইউজ করবেন, যেমন হোয়াট ইজ দ্য হোলসেল প্রাইস অফ লেগ প্রেস মেশিন,
আপনি এরকম কিন্তু কোশ্চেন করতে পারেন না যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ লেগ প্রেস মেশিন হোলসেল, এরকম বলতে পারেন না। এই হোলসেলটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন। যেমন হাউ টু পারচেজ লেগ প্রেস মেশিন অ্যাট হোলসেল প্রাইস, অথবা হোয়াট ইজ দ্য হোলসেল প্রাইস অফ লেগ প্রেস মেশিন, অথবা হাউ টু ইম্পোর্ট লেগ প্রেস মেশিন অ্যাট হোলসেল প্রাইস। মানে ওই হোলসেলটা সরাসরি হোলসেল হিসেবে না ইউজ করে অ্যাট হোলসেল প্রাইস অথবা হোয়াট ইজ দ্য হোলসেল প্রাইস, ওরকমভাবে আপনি ইউজ করতে পারেন। ম্যানুফ্যাকচারের ক্ষেত্রেও ঠিক ওই রকমই। আচ্ছা, এখন দেখেন, ইজ ইট নেসেসারি টু ইনক্লুড দ্য মেইন কিওয়ার্ড ইন ইচ কোয়েশ্চেন? ইয়েস, আসলেই নেসেসারি। কারণ মূলত এটা এক ধরনের রিসার্চ প্রজেক্ট। আপনি যখন এই কিওয়ার্ডটা পাবেন, যেমন লেগ প্রেস মেশিন, এটা আপনাকে প্রত্যেকটা কোশ্চেনের মাঝে ইউজ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মাঝে ইউজ করলে কি, যে কেউ যদি এই ওয়ার্ডটা দিয়ে সার্চ দেয় গুগলে, তাহলে হচ্ছে আপনার ওই আর্টিকেলটা খুব প্রথমেই আসবে। এটা হচ্ছে মানে কিওয়ার্ড রিসার্চের আপনার বেনিফিট। এসইও এক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন এখানে আরও কিছু কিওয়ার্ড আছে, যেমন লেগ প্রেস মেশিন ফর সেল। ফর সেল কিন্তু এখানে কিওয়ার্ড না, কিওয়ার্ড হচ্ছে লেগ প্রেস মেশিন। একটু আগে হোলসেলের ব্যাপারটা আমরা একটু বলেছি। আরেকটা শব্দ যেমন বাল্ক, যেমন এখানে যদি এরকম একটা ওয়ার্ড থাকতো লেগ প্রেস মেশিন বাল্ক, এটাও কিন্তু হোলসেলের ক্ষেত্রে, হোলসেল আর বাল্ক কিন্তু সেম মিনিং। যেমন ইন বাল্ক, ইন বাল্ক মানে হচ্ছে অনেকগুলো একসাথে কেনা, মানে হোলসেল। অ্যাট হোলসেল, তাহলে এখানে অ্যাট বাল্ক রেট। হোয়াট ইজ দ্য প্রাইস অফ লেগ প্রেস মেশিন অ্যাট বাল্ক, অথবা অ্যাট বাল্ক রোল। হাউ টু ইম্পোর্ট লেগ প্রেস মেশিন ইন বাল্ক রোল, এরকম হতে পারে। কোশ্চেন হচ্ছে আপনার একটু মানে ডিফারেন্ট হয়ে যাবে আপনার হচ্ছে কিওয়ার্ডের সাথে সাথে। আচ্ছা, ইজ দেয়ার এনি টুল টু হেল্প চেক দ্য কন্টেন্ট কোয়ালিটি? এটা নিয়ে আপনার ভাবতে হবে না, কারণ আপনি যখন লেখালেখি শুরু করে দিবেন, তখন হচ্ছে আপনাদেরকে আমরা একটা অ্যাক্সেস দিয়ে দিব, সেটা হচ্ছে গ্রামারলি প্রিমিয়াম। গ্রামারলি প্রিমিয়াম দিয়ে আপনি হচ্ছে আপনার নিজের কন্টেন্টগুলো আপনি কিন্তু চেক করে ফেলতে পারবেন। অন্যান্য যেই প্রিমিয়াম সফটওয়্যারগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ইউজ করব প্লেজারিজমের জন্য, আর এটার অ্যাক্সেস আপনারা হচ্ছে পেয়ে যাবেন। আর আপনারা, আমরাও বলে দিব যে কিভাবে আপনারা চেক করবেন। আচ্ছা, এখন আপনার যেটা, যেমন ধরেন আপনি অনেক নিয়মকানুন অনেক জানলেন, কিন্তু কিভাবে হচ্ছে আপনি ওই লেখা শুরু করবেন বা কিভাবে কোশ্চেন সেট করবেন সেটা বুঝতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যেমন এখানে দেখেন, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আমি সব ইনস্ট্রাকশন পড়েছি কিন্তু এখন রাইট কোশ্চেন কিভাবে চুজ করব সেটা বুঝতেছি না। রাইট কোশ্চেন কিভাবে চুজ করবেন সেটার জন্য কিন্তু এখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে যাওয়ারও দরকার নেই। আপনার যেটা করতে হবে সেটা হবে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোতে আপনি একটু সার্চ দিবেন। যেমন গো টু দ্য বিগ ব্র্যান্ডস প্রোডাক্ট পেজ, যেমন আলিবাবা, তারপর হচ্ছে আপনার অ্যামাজনে আপনি যখন যাবেন তখন হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। ওই ইনফরমেশন থেকে, যেমন এই যে দেখেন, স্ট্যান্ডার্ড ওয়েট হর্ন, তারপর হচ্ছে স্টার্টিং রেসিস্ট্যান্স, ফ্রেম ডেসক্রিপশন, ডাইমেনশনস, ওয়েট, প্রোডাক্ট কোড, আপনি এখান থেকে কিন্তু মানে প্রোডাক্টের স্পেসিফিকেশন থেকে কিন্তু আপনি দুইটা কোশ্চেন সেট আপ করতে পারতেছেন। যেমন হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেম ডেসক্রিপশন, যে হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ফ্রেম অফ এক্স ওয়াই জেড,
এরকম আপনার কোশ্চেন সেট করতে হবে। মানে আর্টিকেলের ভিতরে কিছু ওয়ার্ড থেকেও কিন্তু আপনি আপনার কোশ্চেন সেট করতে পারবেন। যেমন দেখেন এখানে এই শব্দগুলো থেকে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে কোশ্চেন, হয়তোবা আনসার হইতে পারে 2-3 লাইনের, কিন্তু কোশ্চেন কিন্তু এখানে হয়ে গেছে। যেমন ডাইমেনশনস নিয়ে একটা কোশ্চেন, ম্যাটেরিয়ালস নিয়ে একটি কোশ্চেন, তারপর হচ্ছে অ্যাভারেজ স্টার্টিং রেসিস্ট্যান্স নিয়ে একটা কোশ্চেন, স্ট্যান্ডার্ড ওয়েট নিয়ে একটা কোশ্চেন, এরকম অনেক কোশ্চেন হতে পারে। এই যে দেখেন কোনো আর্টিকেলের ভিতর থেকে হয়তোবা আপনার মেইন কিওয়ার্ড থেকে আপনার কোশ্চেন হতে পারে। যেমন এখানে 4টা কিওয়ার্ড কিন্তু এখানে ব্লক করা আছে, 4টা কিওয়ার্ড দিয়ে কিন্তু 4টা কোশ্চেন হয়ে গেছে। তারপরে প্রোডাক্ট রিভিউ থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা কাজ করে ফেলবেন তখন হচ্ছে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। যেমন স্মেল, একটা প্রোডাক্ট রিভিউর মাঝে স্মেল নিয়ে একটা কোশ্চেন হয়েছে। যেমন ইজ দেয়ার আ ব্যাড স্মেল ফর বাম্পার প্লেটস, বাম্পার প্লেটসে কি আসলেই কি ব্যাড স্মেল হয়, এরকম আপনার কোশ্চেন হয়ে যেতে পারে। তাহলে আপনার মোটামুটি ওই কিওয়ার্ডটা নিয়ে বারবার সার্চ যখন দিবেন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কন্টেন্টস থেকে আপনার কোশ্চেন সেট আপ করাটা ইজি হবে। তারপরে দেখেন হাউ মেনি টাইমস ডু আই নিড টু মেনশন দ্য ব্র্যান্ড নেম ইয়ানরি ফিটনেস। ইয়ানরি ফিটনেস সম্পর্কে আমি আগেও বলেছি যে বেশি ইউজ করার দরকার নেই, বেশি ইউজ করলে মানুষ হয়তো বা বুঝবে যে এটা মার্কেটিং কন্টেন্ট। যেহেতু এটা একটা এডুকেশনাল কন্টেন্ট, আপনি ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন, সেহেতু 4-5 বার আপনি ইউজ করতে পারেন। এখানে বলা আছে 2-3 বার অথবা 4-5 বার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি বলেন যে ইজ XYZ অথবা ইজ ডাম্বেল কাস্টমাইজেবল, তখন হয়তো বা আপনি ইয়ান্ডিস ফিটনেসের কথা বলতে পারেন যে ইয়ান্ডিস ফিটনেস হচ্ছে ডাম্বেল হচ্ছে আপনার কাস্টমাইজ করে দিচ্ছে, এরকম। মানে ব্র্যান্ড নেম যখন মেনশন করা দরকার ঠিক সেই জায়গাগুলোতেই আপনার ইউজ করতে পারেন। এখানে বলা আছে যে স্মার্ট রাইটাররা কিভাবে আসলে ব্র্যান্ডকে আপনার ব্র্যান্ডের নাম মেনশন করে। স্মার্ট রাইটার্স উইল মেনশন দ্য ব্র্যান্ড নেম হোয়েন ক্লায়েন্টস নিড টু কন্ট্যাক্ট দ্য সেলস টিম ফর মোর ইনফো। যেমন একদম কনক্লুশে যখন আপনি কল টু অ্যাকশন টাইপের কিছু সেন্টেন্স লিখবেন তখন কিন্তু আপনি ব্র্যান্ড নেমটাকে মেনশন করতে পারেন। যেমন ইফ ইউ হ্যাভ ফার্দার কোয়ারিজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ ইয়ানরি ফিটনেস ফর কুইক কোটেশন অথবা কুইক কোটেশন অফ প্রাইসেস। আচ্ছা, গেল এতটুকু পর্যন্ত। আমরা টাইম টু টাইম যেই হচ্ছে আপনার ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি, সেই ইনস্ট্রাকশনগুলো এখানে কিছু বাংলায় আছে যে আপনি ফরম্যাটিংটা কীরকম করবেন। ফরম্যাটিংয়ে আমি হচ্ছে একটা কাজে যাই, ফরম্যাটিংটা আসলে কি রকম হওয়া উচিত। যেমন এখানে যে প্রথম যে সেন্টেন্সটা এটা হচ্ছে হেডিং 1-এ থাকবে, হেডিং 1-এ আছে কিন্তু। তারপরে বডির যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 12-তে থাকবে। ফন্ট থাকবে হচ্ছে সবগুলোতে ক্যামব্রিয়া। আপনার প্রথম যেটা করবেন Ctrl+A সিলেক্ট করে অল সিলেক্ট করে আপনি হচ্ছে ক্যামব্রিয়া যখন সিলেক্ট করে ফেলবেন তখন আপনার মোটামুটি একটা কাজ শেষ হয়ে গেল, ক্যামব্রিয়া। তারপরে টেবিল অফ কন্টেন্টস দেখেন, টেবিল অফ কন্টেন্টস হচ্ছে হেডিং 2-তে থাকবে। হেডিং 1 হচ্ছে এটা, আর বাকি যে ইম্পর্টেন্ট যেমন কোশ্চেন 2 এটা হেডিং 2-তে। তারপরে মেইন বডি হচ্ছে নর্মাল টেক্সট ক্যামব্রিয়া 12। সবগুলো হচ্ছে আপনার এটা দেখেন, এটা এখানে যদি আপনি ক্লিক করেন তখন কি বলছে যে এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা কি রাইট অ্যালাইনমেন্ট, এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট। মূল বডির যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করব। শুধুমাত্র একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে পিকচার।
পিকচারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। পিকচার এবং ফিগারের ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে আপনি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিয়ে দিবেন, আর বাকি সবগুলো হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট হবে, এটা হবে। আচ্ছা, এতটুকু গেল। এখন টুকটাক আমার মনে হয় যে আপনাদের একটা ধারণা হয়েছে যে কাজটা আপনার পাওয়ার পরে কিভাবে আপনার কাজটা শুরু করবেন। তাহলে আপনাকে যদি আমি এখন একটা কিওয়ার্ড দেই, তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি প্রথমে যেটা করবেন 15 থেকে 20টা কোশ্চেন সেট করবেন। সেই কোশ্চেনগুলো আমরা হচ্ছে প্রথমে আপনার ঠিক করে দিব। যদি কোশ্চেনগুলো ঠিক হয়ে যায় তখন আপনি আনসার লেখা শুরু করে দিবেন। কোশ্চেন অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আপনি আনসার লেখা শুরু করে দিবেন। আর কোশ্চেন হচ্ছে প্রথম ধাপ, দেন হচ্ছে আপনার সেকেন্ড স্টেজে হচ্ছে আপনি লেখালেখি স্টার্ট করবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কমেন্টস থাকে যে এফএকিউ গাইড সম্পর্কে অথবা আর্টিকেল রাইটিং সম্পর্কে, তাহলে হচ্ছে অবশ্যই এখানে কমেন্টসে আপনারা হচ্ছে বলতে পারেন। প্লাস হচ্ছে আমাদের মেইল আইডি দেওয়া থাকবে, মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া হচ্ছে টাইম টু টাইম আরও কিছু আপনাদের ডিমান্ড অনুযায়ী, আপনাদের ক্লিয়ারেন্স অনুযায়ী আপনারা যেই জিনিসগুলো জানতে চান সেই সম্পর্কে হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও দিব, যাতে এই জিনিসগুলো অনেক বেশি আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।